নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা মানে সময় টপ নিউজ at 10 এর। আর টপ নিউজ at 10 এর শুরুতেই নজর রাখবো রাজ্যের সব মসজিদ থেকে মাইক খোলা হলো। হ্যাঁ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা, আর সেই পুরনো নির্দেশিকা মেনেই মাইক খুলে নেওয়া হলো। মাইক খুলে নিল বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষই। যে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদে যেসব মাইক লাগানো ছিল রাজ্যের সব মসজিদ থেকে মাইক খোলা হলো। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা, আর সেই পুরনো নির্দেশিকা মেনেই খুলে ফেলা হলো মাইক। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন মসজিদে, রাজ্যের সব মসজিদে মাইক খুলে নিল বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষই। আর এই নিয়ে কথা বলেছিলাম কমলিকা সেনগুপ্তের সঙ্গে, দেখি কি বলছে তিনি। এটা দীর্ঘদিন পুরনো একটি নির্দেশিকা, যারা কখনোই কার্যকর করা হয়নি, এবং সেই নির্দেশিকা মেনেই যেটা আমরা জানতে পারছি যে রাজ্যের যে বিভিন্ন মসজিদ রয়েছে সেই বিভিন্ন মসজিদ থেকে এই মাইক খোলা হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে মসজিদ কর্তৃপক্ষ, তারা তাদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রশাসনেরও কথা চলেছে, এবং আমরা যেটা জানতে পেরেছি যে মসজিদ কর্তৃপক্ষরা তারা নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে এই যে নির্দেশিকা, এই নির্দেশিকাকে মান্যতা দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে সেগুলো তারা খুলে ফেলেছিল। বেঁচে থাকাকালীন লড়াই, মৃত্যুর পরেও লড়াই, কবরের মাটি পেতেও লড়তে হয়েছিল বেগম রোকেয়াকে। কলকাতায় মৃত্যু, সমাধিস্থ সোদপুরে। রোকেয়ার শেষ মাটিতে শ্রদ্ধা জানালেন তসলিমা নাসরিন। নারী মাথা তুলে দাঁড়ালেই ধর্মকে অস্ত্র বানিয়ে এগিয়ে আসেন অনেকে। সেই অস্ত্রের আঘাতে নারীর মাথা চূর্ণ হয়ে যায়। ধর্মান্ধতা, পুরুষতন্ত্র, মৌলবাদ, এই তিনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের বহ্নিশিকা বেগম রোকেয়া। প্রতিবাদী এই বাঙালিনী জীবনের শেষ সময়টা কাটিয়েছেন কলকাতায়। সেখানেই মারা যান। অনেকেই বলেন, রোকেয়ার কলমের ধারে ক্ষুব্ধ ছিল রক্ষণশীল সমাজ। গোঁড়া মুসলিমদের একাংশ তার দেহ কবর দিতে বাধা দেয়। কলকাতায় শেষ মাটিটুকু পাননি রোকেয়া, ফিরতে পারেননি নিজের মাটিতেও। শোনা যায় তখন এক ব্যক্তি এগিয়ে আসেন, তার বাগান বাড়িতেই কবর দেওয়া হয় রোকেয়াকে। তার মৃতদেহ এই পানিহাটিতে নিয়ে আসা হয়। তারই অন্যতম এক আত্মীয়, তার পারিবারিক বাগান বাড়ি ছিল এই পানিহাটিতে, এবং সেখানে এসে তাকে কবরস্থ করা হয়েছিল। তারই আত্মীয় হবিবুল্লাহ বাহার চৌধুরীর বক্তব্য থেকে এটা বোঝা যায় যে সেই দিনে এমন কিছু ঘটেছিল যেটা হয়তো প্রকাশ্যে আসেনি, কিন্তু সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, এবং সেই কারণেই রোকেয়ার মৃতদেহ কলকাতাতে সমাহিত করা যায়। বেগম রোকেয়ার দেহ কোথায় সমাধিস্থ করা হবে তা নিয়ে হইচই। ঠিক হয়, কলকাতা থেকে দেহ আনা হবে উত্তর 24 পরগনার সোদপুরে, পানিহাটিতে এক জনৈক ব্যক্তির জমিতে। তিনি শেষ মাটি দেন রোকেয়াকে। সেই মাটিতেই পরবর্তীকালে মাথা তুলে দাঁড়ায় পানিহাটি বালিকা বিদ্যালয়। আজও স্কুল প্রাঙ্গণেই রয়েছে বেগম রোকেয়ার সমাধি। 19 বছর পর তসলিমা এসেছেন কলকাতায়। মঙ্গলবার যান পানিহাটি বালিকা বিদ্যালয়। বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান করেন, রোকেয়ার শেষ মাটিতে শ্রদ্ধা জানান। এই ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, নারী বিদ্বেষী যে পুরুষতান্ত্রিক সমাজের সমালোচনা করেছিলেন। মৌলবাদী ধর্মান্ধ লোক মুসলিম সমাজের, ওরা কলকাতায় তার কবর দিতে দেয়নি। তখন পানিহাটিতে একজন প্রগতিশীল মুসলমান জায়গা ছিল, সেই জায়গা তিনি দিয়েছিলেন যেন খুব গোপনে তার লাশ যেন পানিহাটিতে বেগম রোকেয়াকে কবর দেওয়া হয়। রাতের অন্ধকারে তাকে এখানে কবর দেওয়া হয়েছিল। কি তিনি মৌলবাদীদের বিরুদ্ধে লিখেছিলেন, আমিও মৌলবাদীদের বিরুদ্ধে লিখি, এবং এই মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই আজকে আমি তার সৌধে আজকে সম্মান জানাতে এলাম তাকে। এখানে আসার পেছনে যে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। কারাগারে বন্দীগণ প্রায় লৌহ নির্মিত বেড়ি পড়ে
আমরা স্বর্ণ রৌপর বেরি পড়ি, উহাদের হাতকড়ি লৌহ নির্মিত, আমাদের হাতকড়ি স্বর্ণ বা রৌপ্য নির্মিত চুড়ি। সে যুগ হোক কিংবা এ যুগ, স্বাধীনতার জন্যে যে নারী গর্জে উঠেছেন তাকেই দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে সমাজের একটা অংশ। কিন্তু লড়াই বেঁচে থাকে মৃত্যুর পরেও, তাসলিমার কলমে, পানিহাটির গঙ্গার পাড়ে। নিউজ 18 বাংলা। প্রতিবাদীর কলমের ধার শিখিয়েছে নারীর অধিকার। সেদিনের রোকেয়া, আজকের তাসলিমা, বাঙালির গর্বের নাম, দুই প্রজন্মের লড়াইয়ের নাম। তিনি তখন শেষ শয্যায়, পাশের টেবিলে খোলা পড়েছিল নারীর অধিকার। 1880 তার জন্মের সাল, নারী জাগরণে বিপ্লবের মশাল। তিনি বেগম রোকেয়া। 1880 জন্মের সাল, রংপুরে হলো নতুন সকাল। সে যুগের বেগম রোকেয়া, এ যুগের তাসলিমা নাসরিন, দুজনেই লড়াই করেছেন স্রোতের বিপরীতে। সমান অধিকারের জন্য লড়াই, পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই, মৌলবাদের বিরুদ্ধে লড়াই, যা কিছু রক্ষণশীল তার বিরুদ্ধে লড়াই। রোকেয়া খাতুন রক্ষণশীল মুসলিম ঘরের মেয়ে। বাবা কখনো স্কুলে পাঠাননি, স্কুল কলেজের গণ্ডি পেরোনো হয়নি রোকেয়ার। কিন্তু জ্ঞানের আলো থামায় কে? বাংলা, হিন্দি, উর্দু, আরবি ছিল নখদর্পণে। দিদি করিমুন্নেসা শিখিয়েছিলেন বাংলা, দাদা ইব্রাহিম শিখিয়েছিলেন ইংরেজি। দাদাকে উৎসর্গ করে পদ্মরাগে রোকেয়া লিখেছিলেন, পিতা মাতা গুরু শিক্ষক কেমন হয় আমি কেবল তোমাকেই জানি। রোকেয়ার বিয়ে হয় মাত্র 16 বছর বয়সে বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের সঙ্গে। স্ত্রীর সাহিত্য চর্চায় তিনি উৎসাহ যোগান। 1902 সালে রোকেয়ার কলমে জন্ম নেয় পিপাসা। তারপর একে একে মতিচুর, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন। রক্ষণশীল সমাজের বিরুদ্ধে রোকেয়ার অস্ত্র ছিল কলম। 100 বছরেরও আগে তিনি নারী স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন। ইংরেজিতে লিখেছিলেন ইউটোপিয়ার উপন্যাস সুলতানাস ড্রিম। সুলতানার স্বপ্নে হাজারো সুলতানারা স্বপ্ন বুনেছিলেন, এক কল্পবিজ্ঞানের গল্প বুনেছিলেন, যেখানে মেয়েরা রাজ্য চালনা করেন আর পুরুষরা থাকেন অন্দরমহলে। রোকেয়ার সবচেয়ে চর্চিত সৃষ্টি অবরোধবাসিনী, পর্দা প্রথার বিরুদ্ধে অগ্নিশিখা। আপনি জানতেন অবরোধ হয় মেয়েদের জন্য, অবরোধ নয়। যিনি নিজে স্কুলের গণ্ডি পেরোননি, সেই তিনিই প্রতিষ্ঠা করেছিলেন মেয়েদের স্কুল। 1911 সালে স্বামীর নামে শাখাওয়াত মেমোরিয়াল। ওনার প্রাণের স্কুল ছিল এটা। 1911-য় আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়। তো সেই সময় একজন সম্ভ্রান্ত মুসলমান নারী, তিনি কি সাংঘাতিক সংগ্রাম করে যে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা বোধহয় মানে আমাদের এখনো ভাবতে গেলে অবাক হতে হয় যে সত্যি কি করেছে, কি করে এই মানে স্রোতের পুরো বিপরীতে গিয়ে উনি এটা করেছিলেন, আবার মেয়েদের জন্য। এটা তো সমাজের যারা লাল চোখ নিয়ে বসে থাকে, স্পেশালি যারা মেয়েদেরকে চায় যে তারা ঘরেই থাকুক, ওই চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে থাকুক, তাদের জন্য তো খুব কষ্টের জায়গা একটা। যত পড়বে, যত শিখবে, তত জানবে, জানলেই প্রশ্ন করবে, এবং প্রশ্নটা কাকে করবে? সমাজকে করবে। যাদের বাবা মায়েদের মধ্যে এই সচেতনতাটা নেই, যে এখনো তৈরি হয়নি যে আমার ছেলে হলে আমার সুবিধে, ছেলেকে আমি বেস্ট এডুকেশন দেব, সব কিছু ভালোটা দেব, মাছের মুড়োটা তার পাতে দেব, দুধটা সে খাবে। মেয়ে তো তো বিয়ে দিয়ে দেবো একটা সার্টেন টাইমের পরে, ও তো আমার রোজগার করে খাওয়াতে পারবে না, ওর ওপর আমি কেন এত টাকা ইনভেস্ট করব। 9 ডিসেম্বর 1932
বেগম রোকেয়ার প্রয়াণ। সমাজের অভিঘাত সামলে কলমে প্রতিবাদ, কুসংস্কারের অন্ধকার কাটিয়ে মুক্তির আলো। প্রতিবাদী এই বাঙালিনীর দেহ ঘরে ফেরেনি, কলকাতাতেও সমাধিস্থ করা হয়নি। বহু চেষ্টার পর উত্তর 24 পরগনার সোদপুরে কবর দেওয়া হয় বেগম রোকেয়াকে। রোকেয়ার শুরু করা লড়াই আজও চলছে তসলিমার কলমে। তসলিমা লিখছেন, লড়ছেন। 19 বছর আগে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হয়েছিল তাঁকে। অবশেষে কলকাতায় ফিরতে পেরেছেন তসলিমা। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। 19 বছর পর তসলিমা ফিরতে পেরেছেন। মৃত্যুর পর কলকাতায় মাটি পাননি বেগম রোকেয়া, কিন্তু রোকেয়া শিখিয়েছেন রুকনা নেহি হ্যায়। নিউজ 18 বাংলা।